এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কেবিনের আশেপাশেও তাকে দেখা যাচ্ছে না। আহানের এবার দুশ্চিন্তা পারল। কি হলো মীরার? তাকে কোথাও পাওয়া যাচ্ছে না কেন? আহান নিজের ব্যাগ থেকে উঠে যায়, কেবিন থেকে বেরিয়ে চারপাশে পরখ করে নেয়, কিন্তু মীরাকে কোথাও পায় না। আহান ঘাবড়ে যায়, এই রাতে কোথায় গেল মেয়েটা? কেবিনের বাঁদিকে রাস্তা দিয়ে দৌড় দিল এক প্রকার সে। চোখ বুলেই মীরাকে খুঁজে চলেছে। সিঁড়ি বেয়ে নিচে নেমে পড়ে, পাগলের মতো খুঁজতে থাকে মীরাকে। তাকে না পেয়ে আহান যেন আরো ছটফট করতে থাকে। জলজ্যান্ত একটা মেয়ে রাত বিরেতে কোথায় যাবে? আহানের কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছে, মুখে হাত দিয়ে চিন্তায় অস্থির হয়ে উঠল। পা চালিয়ে আরো খুঁজতে লাগলো মীরাকে। হঠাৎ একটা কেবিনের সামনে এসে আহান থমকে দাঁড়ালো। মীরাকে চোখে পড়লো তার। একটা ছোট মেয়ের সাথে বসে কে যেন বলছে, আর সাথে একটা মহিলা দাঁড়িয়ে আছে। আহান কৌতূহল নিয়ে ওখানে গেল। মীরা আহানকে দেখে চমকে উঠল, মুচকি হেসে বলল, আপনি এখানে উঠে গেলেন কেন? এখানে কি করছিলে? গম্ভীর হয়ে বলল আহান। মীরা স্মিত হেসে বলল, কিছু না, এমনি। তুমি জানো আমি তোমাকে কখন থেকে খুঁজে চলেছি? সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি। তোমাকে না দেখতে পেরে আমার কতটা দুশ্চিন্তা হচ্ছিল তুমি জানো? না বলে রাতে এখানে সেখানে কেন ঘুরছো তুমি? আহানের চোখে মুখে রাগের আভা। কথাগুলো সে রাগ থেকে বলেছে। মীরা কিছুক্ষণ চুপ করে রইল। আহান এবার ধমকের সুরে বলল, জবাব দিচ্ছ না কেন? মীরা এবার কেঁপে ওঠে। আহান এতটা রাগ করবে সে ভাবেনি। মীরা বলল, আমি আসলে চলো আমার সাথে। মীরাকে কিছু বলার সুযোগ না দিয়ে আহান মীরার হাত ধরে টেনে নিয়ে গেল ওখান থেকে। ছোট মেয়েটিও তার মা হা করে তাকিয়ে রইল। আহান মীরাকে নিয়ে তার কেবিনে এলো। মীরাকে চেয়ারে বসে বলল, এখান থেকে তুমি এক পাও নড়বে না। আর সকাল হলেই হসপিটাল থেকে চলে যাব আমরা। কিন্তু আপনি তো এখনো উইক। আই এম ফাইন। দেখছো না আমি কত ভালোভাবে হাঁটতে পারছি? তাও কেন শুধু শুধু এখানে পড়ে থাকবো? আপনার যা ভালো মন চায় করুন। মীরা অভিমান করলো, চুপ করে ব্যাডের কাছে মাথা রেখে শুয়ে পড়লো। মীরাকে আর ডিস্টার্ব করলো না আহান। সে নিজেও গিয়ে ব্যাডে শুয়ে পড়লো। খানিক পর পর মীরাকে উঁকি মেরে দেখছিল সে, কিন্তু মীরা ততক্ষণে ঘুমিয়ে গেছে। আহান ভাবলো, কষ্ট দিয়ে ফেললো না তো আবার। এর যে রাগ, না জানে কি করতে কি করবে। সকাল হোক, সব সকাল হোক, সব রাগ অভিমান মিটিয়ে নিবে সে। এভাবে আহান চোখ বুজে। আহানকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হলো। মীরা আহানকে নিয়ে কেবিন থেকে সবে বের হলো। কেবিনের বাইরে আসতেই আহান দেখে কাল রাতের ছোট মেয়েটা ও তার মা এসেছে। ছোট মেয়েটা মীরার আঁচল ধরে টানছিল। আহান ভ্রু কুঁচকালো। এরা এখানে কি করছে সেটাই প্রশ্ন আহানের। তখন মেয়েটির মা মীরার এক হাত ধরে বলল, তোমাকে আবারও ধন্যবাদ জানাতে এলাম বোন। তুমি না থাকলে হয়তো আমার মেয়েটাকে হারিয়ে ফেলতাম। অসংখ্য ধন্যবাদ বোন। মীরা বলল, আরে কি বলছেন? আমার জায়গায় অন্য কেউ হলেও একই কাজ করতো। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আহান মহিলাটা কি জিজ্ঞেস করলো। কি হয়েছে? আপনি মীরাকে ধন্যবাদ দিচ্ছেন কেন? মহিলাটি তখন বলল, আসলে আমার মেয়েটা কথা বলতে পারে না। রাতের বেলায় হাঁটতে হাঁটতে এখানে চলে আসে। আমি তাকে অনেক খুঁজেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। বিশ্বাস করবেন না, আমি অনেক ভয় পেয়েছিলাম যে ওকে হারিয়ে ফেলেছি বোধ হয়। কিন্তু উনি আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসেন। মেয়েকে দেখার পর আমার জানে পানি এলো। আহান এসব শুনে মীরার দিকে তাকালো। মীরা চোখ নামিয়ে ফেলে। আহানের এখন খারাপ লাগছে। না জেনেই মীরাকে কত কথাই না বলে ফেললো সে, অথচ মীরার কথা একবার শোনার চেষ্টা করেনি। মীরা ছোট মেয়েটিকে আদর করে দিল। আহান তার পকেট থেকে কিছু টাকা বের করে মেয়েটির হাতে দিয়ে বলল, কিছু খেয়ে নিও। মেয়েটি খুব খুশি হয়ে গেল। আহান মহিলাটিকে বলল, ওর নাম কি? মিষ্টি। মাশাল্লাহ, ও দেখতেও খুব মিষ্টি। আপনার কি স্বামী স্ত্রী? হ্যাঁ। ভালো থাকবেন, আসি। আপনারাও। ওনারা চলে যাওয়ার পর আহান চুপ করে দাঁড়িয়ে রইল। মীরা আহানকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, যাবেন না?
দাঁড়িয়ে পড়লেন যে? আহান অনুতপ্ত সুরে বলে। মীরা কিছু বলল না, তাড়া দিল। মীরা চলে যেতে লাগলে আহান পেছন থেকে বলে। অভিমান করেছো? সরি বললাম তো। মীরা আহানের দিকে ফিরে তাকায়, বলে। যখন জানেনি তখন আবার প্রশ্ন করেন কেন? অভিমান ভাঙাতে কি করতে হবে আমায়? আপাতত বাসায় চলুন। আগে বলো কি করতে হবে। আমায় একটা কেক এনে দিবেন? আমি আমাদের বাসায় যেতে চাই। হঠাৎ কেক কেন? দরকার আছে। আপনি যাবেন আমার সাথে? ডিউটি আছে যে। শেষ হলেই বাসায় চলে যাবেন। আর কেক? আসার সময় নিয়ে আসবেন। আচ্ছা চলো। আহান মীরাকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল। মীরাকে বাসায় পৌঁছে দিয়ে এসে থানায় চলে গেল। প্রথমবার শ্বশুর বাড়ি থেকে বাবার বাসায় যাবে মীরা। আহানের সাথে না গেলে খারাপ দেখায়, তাই সে আর তার বাসায় যায়নি। আহান আসলে এরপর তাকে নিয়ে যাবে। ইউটিউব দেখে কয়েকটি রান্না শিখেছে সে। বাসায় এসে এগুলোই করলো। খুব একটা ভালো না হলেও খাওয়া চলে। দুপুরে এগুলো দিয়ে খেলো। পিয়ামির সাথে অনেকক্ষণ সময় কাটালো মীরা। পিয়ামির মীরাকে ছাড়া এখন কিচ্ছু বোঝে না। খুব ভালো বন্ধু হয়ে গেল তারা। মীরা বা আহান না থাকলে পিয়ামির দেখাশোনা আয়ান করে। আহান আসে বিকেলের দিকে। মীরাকে এখনো বাসায় দেখে সে অবাক হয়, কারণ জিজ্ঞেস করলেই মীরা বলে। প্রথমবার বাবার বাসায় একা যেতে নেই। আহান খুশি হলো। মীরা যে তার জন্য অপেক্ষা করেছে এটাই আহানের ভালো লেগেছে। আহান ফ্রেশ হয়ে রেডি হলো, সাথে মীরাও। আহান সাথে করে একটা কেক নিয়ে এসেছিল। মীরাকে তা দেখালে মীরার খুব পছন্দ হয়। বাসা থেকে বেরিয়ে আহান মীরাকে দাঁড় করায়। তাদের বাসার সামনেই অহরহ মিষ্টির দোকান। আহান ওখান থেকে 15 কেজি মিষ্টি নিল, সাথে নিল ফল আর পান সুপারি। আহানের নিজস্ব গাড়ি আছে, সেই গাড়িতে উঠে মীরাকে নিয়ে আহান মীরাদের বাসায় গেল। 5 মিনিটের রাস্তা, তাই তারা দ্রুত মীরাদের বাসায় চলে আসে। মিরাজ বাসার বাইরে দাঁড়িয়ে ছিল। মীরাদের গাড়ি থেকে নামতে দেখে দৌড়ে আগে আহানকে জড়িয়ে ধরে। এরপর মীরাকে জিজ্ঞেস করে। কেমন আছিস? মীরা মুচকি হেসে জবাবে বলে। আলহামদুলিল্লাহ ভালো। তুই ভালো? আমি সহ বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো। গাড়ি থেকে ড্রাইভার এক এক করে সব জিনিস নিয়ে ভেতরে ঢুকে। মিরাজও তাকে সাহায্য করে। আহান ও মীরা বাসার ভেতরে চলে যায়। মীরাদের ড্রয়িং রুমে বসেছিল সবাই। আহান ও মীরাকে একসাথে দেখে সবাই উঠে যায়। হাসি মুখে ওদের দিকে তাকিয়ে থাকে। দুজনে একসাথে সবাইকে সালাম করে কুশল বিনিময় করে। মীরার মা মীরাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। মীরা ব্যাগ নিয়ে উপরে তার রুমে চলে যায়। আহান সবার সাথে বসে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর মিরাজ এসে আহানের পাশে বসে। আহানের সামনে বিভিন্ন নাস্তা, ফল, মিষ্টি দিয়ে টেবিল সাজিয়ে রাখা হয়েছে। মিরাজ আসায় মীরার বাবা ওখান থেকে উঠে যান। এতক্ষণ ধরে উনি আহানের সাথে গল্প করছিলেন। মীরার মা ও ভাবি রান্নাঘরে। মীরার মা কাজ করছেন ও মীরার ভাবি টুকটাক এগিয়ে দিচ্ছে। আহান মিরাজের কানের কাছে ফিসফিস করে বলে। আজ কি কারো জন্মদিন? মিরাজ ফুকুচকে নেয়। আহানের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, বলে। হঠাৎ এই কথা? তোর বোনকে দেখলাম একটা কেক নিয়ে আসতে। অবশ্য সে আমাকে নিয়ে আসার জন্য বলেছিল, কিন্তু কারণ বলেনি। জন্মদিন বা কোনো অনুষ্ঠান আছে কি? মিরাজ ভাবতে থাকে। ভাবনার মাঝেই মিরাজ জানতে পারে আজ কি। ছোট করে আহানকে বলে। আজ সূর্যর জন্মদিন। ইমোশনাল হয়ে যায় মিরাজ। আহানও চুপ হয়ে যায়। মিরাজের চোখে পানি চিকচিক করছে। তুর্যর কথা খুব মনে পড়ছে তার। মিরাজ ইমোশনাল হয়ে বলে। সূর্য আমাদের ছেড়ে কেন চলে গেল বলতো? ওনার চলে যাওয়ায় আমারও খুব খারাপ লাগছে। এমনটা না হলেও হতো, কিন্তু ভাগ্যের কাছে আমরা সবাই অসহায়। রাতের দিকে মীরা কেকে সুন্দর করে তুর্যর নাম লিখে। হ্যাপি বার্থডে তুর্য ভাই। কেকটা নিয়ে সে রেডি হয়ে ড্রয়িং রুমে এলো। মিরাজ আর আহান ওখানে ছিল। মীরা মিরাজকে জিজ্ঞেস করে। ভাইয়া আমার সাথে যাবি? সূর্যদের বাসায়? হ্যাঁ। আচ্ছা চল। ভাই বোন এগিয়ে যেতে লাগলে আহান বলে। আমায় নিবে না? দুজনের কেউ সাধলেও না? মীরা উৎসাহিত কণ্ঠে বলে। আপনি যাবেন? নিয়ে গেলে কেন যাব না? অবশ্যই যাব। চলুন তাহলে। ওরা তিনজন মিলে বাসার বাইরে বের হলো। মিরাজ একটা সিএনজি ঠিক করলো। আহান ও মীরা পেছনে বসলো আর মিরাজ সামনে। 10 মিনিটের মতো সময় নিয়ে তারা পৌঁছালো তুর্যদের বাসায়। মীরা কলিং বেল চাপতেই তুর্যের মা এসে দরজা খুলে দিল। মীরাকে দেখে তুর্যের মায়ের মুখে হাসির রেখা ফুটে উঠল।
পেছনে মিরাজ ও আহানকে দেখে আরো ভালো লাগলো তার। মীরা সুজা ভেতরে ঢুকে গেল। মামা মামিকে সালাম করলো তারা সবাই। তুর্যর মা বলল, মীরা হাতে থাকা কেকটা টেবিলের উপর রেখে বলল, আজকের দিনটা কি করে ভুলে যাই বলো? তুর্যর বাবা কেক দেখে বললেন। সে নেই, তার জন্মদিন পালন করে কি হবে? তখন মীরা বলল, কে বললো তুর্য ভাই নেই? তুর্য ভাই আছে তো। এই যে তোমাদের এই ঘরটা দেখছো, এর প্রতিটি কোণায় তুর্য ভাই আছে। তুর্য ভাই মরে যায়নি, ও আমাদের সবার মাঝেই বেঁচে আছে। মীরা তার মামা মামিকে পাশে নিয়ে কেকটা কাটলো। মিরাজ আর আহান মিলে হাত তালি দিয়ে তুর্যকে উইশ করতে লাগলো। তুর্যর মা বাবা কেক কাটার সময় কেঁদে দিলেন। তাদের সামলানো যাচ্ছে না, তাদের কাঁদতে দেখে মীরার চোখেও পানি অনবরত পড়তে লাগলো। মীরা বলল, তোমরা কি ভাবছো মামা মামি শুধু তোমাদের একার কষ্ট হচ্ছে? আমার হচ্ছে না? তুর্য ভাই আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আমি তাকে খুব সম্মান করি। আমার ভাইয়েরও কষ্ট হচ্ছে। তুর্য ভাই আমার ভাইয়ের প্রাণ ছিল। তোমরা জানো, হসপিটালে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, জ্ঞান ফেরার পর এক কোণে ভাইয়াকে তুর্য ভাইয়ের নাম নিয়ে কাঁদতে দেখেছি। বন্ধুর জন্য বন্ধু এমনও করে আমি জানতাম না। আই মিস তুর্য ভাই। আহান সবাইকে সান্ত্বনা দিয়ে বলে, প্লিজ সবাই থামুন। এভাবে কান্নাকাটি করলে তুর্য আরও কষ্ট পাবে, তার জন্য দোয়া করুন। এরপর ওরা সবাই মিলে তুর্যর কবরে যায়। তুর্যর জন্য মন থেকে দোয়া করে। মীরা কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলে, ক্ষমা করে দিও তুর্য ভাই, আমি তোমায় ভালোবাসতে পারলাম না। তুমি আমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করো, কিন্তু তোমার সব ইচ্ছেই অপূর্ণ রয়ে গেল। তার জন্য বোধহয় আমিই দায়ী। আহান মীরার এই কথাগুলো শুনে নেয়। সে মীরার কাঁধে হাত রেখে বলে, কাঁদবে না প্লিজ। তুর্য আমাদের সাথেই আছে। উনি একজন সফল প্রেমিক, যে নিজের জীবনের পরোয়া না করেও তার ভালোবাসার মানুষটির কথা ভেবেছে। তাকে সুখী দেখার জন্য হাসি মুখে নিজের যন্ত্রণা মেনে নিয়েছে। আমি তাকে স্যালুট করি। মীরা অবাক হলো আহানের কথায়। তুর্যকে নিয়ে আহানের মনে কত সুন্দর অনুভূতি রয়েছে। আহানের জায়গায় অন্য কেউ হলে বোধহয় তুর্যকে মীরার জীবনে সহ্যই করতে পারতো না। কিন্তু আহানের চিন্তা ভাবনা অন্যরকম। এজন্যই বোধহয় আহানকে মীরার ভালো লেগেছিল। এজন্যই বোধহয় আহানকে মনে জায়গা দিয়েছিল মীরা। মাঝে মাঝে উন্মাদ প্রেমিকের চেয়ে নীরব প্রেমিকই শ্রেষ্ঠ হয়। তাদের মধ্যে উন্মাদনা না থাকলেও ভালোবাসার কমতি থাকে না। রাত গভীর হতে দেখে তারা সবাই চলে যায় মীরাদের বাসায়। মীরা কিছুদিন তার বাবার বাসায় থাকবে বলে এসেছে। আহান ডিউটি শেষে তাকে দেখতে আসবে বলে জানিয়েছে। মীরার এবারের পরিকল্পনা রান্না শেখা। তাকে তার মায়ের মতো রান্না শিখতে হবে। নিজেদের জন্য এইটুকু করতেই হবে। রৌদ্র জলের দিন, ঝালমলে রোদ্দুর শহরে জুড়ে। শরতের শেষ, হেমন্তের আগমন। আর হেমন্ত মানেই নবান্ন। ঘরে ঘরে উৎসব, লোকজন পাকা ধান ঘরে তুলবে। সেই ধান থেকে চাল হবে, আর নতুন চালের গুঁড়ি দিয়ে হরেক রকম পিঠা তৈরি হবে। সে পিঠা খাওয়ার মজাই অন্যরকম। বিশেষ করে গ্রামাঞ্চলে এই সময় উৎসব হয় প্রচুর। মীরা সাত সকালে উঠে চমকে গেল যেন। ফোনে একটা কল এসেছে, আননোন নয়, নাম সেভ করা। আয়ানের নাম ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে। হঠাৎ আয়ান তার ফোনে ফোন দিল কেন? আহান যাওয়ার আগে আয়ান আর আহান দুজনেরই নাম্বার মীরাকে দিয়ে যায়। মীরা কখনো আয়ানকে কল দেয়নি, কিন্তু আয়ান তার নাম্বার কোথায় পেল? কে দিল? আহান কি? এসব ভাবতে ভাবতে কলটা কেটে যায়। মীরা আফসোস করলো, কিন্তু এরপরে আবারও ক্রিং করে মীরার ফোন বেজে ওঠে। আয়ান দ্বিতীয়বার ফোন করেছে। মীরা আর চিন্তা না করে কলটা রিসিভ করে। উপাস থেকে আয়ান বলে উঠে, আসসালামু আলাইকুম। মীরা কিং কর্তব্যমূঢ়। আয়ান আজ প্রথমবার মীরাকে সালাম দিল। আগে তো কথাই বলতে চাইতো না, শুধু তাকে দেখলেই তেড়ে এসে ঝগড়া করতে চাইতো। কিন্তু আজ এত পরিবর্তন দেখে মীরার সত্যি খুব ভালো লাগলো। মীরাও সুন্দর করে সালামের জবাব দেয়। ওয়ালাইকুম আসসালাম দেবরজি। আয়ান হাসলো। এই পাশ থেকে সেই হাসির শব্দ মীরার কানে আসলো। মীরা বলল, আজ হঠাৎ কি মনে করে ভাবিকে কল দিয়েছেন? আই মিস ইউ ভাবি। মীরা দ্বিতীয় দফা চমকে ওঠে। এসব কি হচ্ছে তার সাথে? এটা আয়ান না অন্য কেউ? আয়ান আবারও বলল, আমিও তোমাকে মিস করছে। তুমি আসবে না? তোমাকে তো আমার খুব প্রয়োজন ভাবি। কেন? তোমাকে তো বলেছিলাম আমার মা আর ভাইকে এক করে দিতে। তুমি তো এখানেই পড়ে আছো। কবে আসবে তুমি? তুমি চেষ্টা করবে না বলো? মীরা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এজন্যই আমায় মিস করছিলেন?
তোমার ছাড়া বাসাটা কেমন যেন হয়ে আছে। তোমার সাথে ঝগড়া করাটা খুব বেশি মিস করছি। বোনকে তো মিস করবই বলো। বোন? চোখ বড় বড় করে মীরা বলল। আয়ান স্মিত হাসলো। হ্যাঁ বোন, তুমি আমার ভাবি কম বোন বেশি। সম্পর্কের দিক দিয়ে ভাবি হলেও তোমায় আমি বোনের চোখে দেখি। একটা বোনের অভাব সবসময় অনুভব করি আমি। যখন তুমি আমাদের বাসায় এলে প্রথমে আমার রাগ হলেও শেষে তোমাকে দেখে নিজেকে মানিয়ে নিয়েছি। তুমি অনেক ভালো মেয়ে। আমার এত প্রশংসা? বাপরে, আপনি কি সত্যি আয়ান বলছেন? হ্যাঁ, একদম মজা নিবা না। আসছো কবে বলো? আর মাত্র 2-3 দিন। আচ্ছা, মিস ইউ। মিস করলে চলে আসো এখানে। তুমি তোমার ভাইয়ের শ্বশুর বাড়িতে আসবে, এখানে কে কি বলবে? আমার আর আমার ভাইয়ের সম্পর্কটা বাইরের লোক ভালো চোখে দেখে না। শোন, সবাই এক মেন্টালিটির মানুষ না, কেউ কিছু বলবে না। আজ বিকেলে চলে এসো। সত্যি বলছো আসবো? মিথ্যা বলবো কেন? পাগল নাকি তুমি? আচ্ছা ঠিক আছে, আসবো। ওকে, বাই। আর একটা কথা তোমাকে বলার ছিল। হ্যাঁ, কি কথা? তোমার কাজিন একটা আছে না, ওই যে গোল চিকেন ফ্রেমের চশমা পরে যে? কে দিবা? হ্যাঁ, কি হয়েছে এখন? সে কোথায় থাকে? কি ব্যাপার, হঠাৎ আমার কাজিনের খোঁজ নিচ্ছ? কথা বলার মাঝে হুট করে মীরাকে কেউ পিছন থেকে ঝাপটে জড়িয়ে ধরে। আকস্মিক ঘটনায় মীরার ফোনটা হাত থেকে পড়ে যায়। ফোন পড়ে যাওয়ার শব্দে আয়ন চমকে ওঠে। কি হলো হঠাৎ মীরার? আয়ন হ্যালো হ্যালো বলতে থাকে। এদিকে মীরা পেছন ফিরে তাকে দেখে এটা দিবা। মীরা ধমক দিয়ে বলে, এভাবে কেউ আসে আমি কতটা ভয় পেয়েছি জানিস? দেবা মীরাকে ছেড়ে দুই কান ধরে বলে। সরি, আমি বুঝতে পারিনি রে। মীরা ভ্রু কুচকে বলে, তুই হঠাৎ গ্রাম থেকে কবে এলি? আর কে এসছে? বাবা এসেছে, এখন তো কলেজ নেই, তাই আমি ভাবলাম কিছুদিন এখানে এসে থাকা যাক। এসে জানতে পারলাম তুইও এসেছিস, তাই তোকে সারপ্রাইজ দিতে এলাম। অনেক বড় সারপ্রাইজ দিয়েছিস। বাই দ্য ওয়ে, এখন না বাড়িতে ধান আসবে, তুই কাজ রেখে এলি কেন? দেবা মুচকি হেসে ভনিতা করে বলল, আমার ওসব ধানের কাজ করতে মোটেও ভালো লাগে না, ইরা পারে, তাই ওকে রেখে আমি চলে এসেছি। কি ধান্দা বাজ রে তুই! কাজ করার ভয়ে বেড়াতে চলে এলি, আর ওদিকে ইরার যে এত কষ্ট হবে তাও ভাবলি না। আমার কাজ করতে ভালো লাগে না, আমি কি করব? দেখবি তোর কপালে এমন এক শাশুড়ি জুটবে যে লোকে 3 বেলা শুধু কাটিয়েই যাবে। কি নিষ্ঠুর রে তুই! বোনকে কেউ এমন অভিশাপ দেয়? বেশ করেছি, ইরাও আমার বোন, তুই ওকে একা ফেলে চলে এসছিস, এটা আমার মোটেও ভালো লাগেনি। ওকে সাথে করে নিয়ে আসলে কি হতো? সরি, নেক্সট টাইম আর ভুল হবে না। এতক্ষণ দু বোনের কথোপকথন শুনে নিয়েছে আয়ান। মীরার আর ফোনের কথা খেয়াল ছিল না, সে দিবাকে নিয়ে নিচে চলে যায়। আর আয়ান তাদের সারা শব্দ না পেয়ে কল কেটে দেয়। গোধূলি লগ্ন, সূর্যটা হেলে পড়েছে পশ্চিম দিকে। আকাশে রক্তিম আভা ছড়িয়েছে, মেঘগুলো রক্তবর্ণ ধারণ করেছে। দেবা আর মীরা ছাদে বসে চা খাচ্ছিল, সাথে গল্প করতে করতে হাসছে। মীরার ভাবি আস্তে করে ছাদে উঠে তাদের ডাক দিল। আহান ও আয়ান দুজনে এসেছে। মীরার খুব খুশি লাগলো। সে দিবাকে রেখে এক ছুটে ছাদ থেকে নেমে গেল। দিবা হত বিহব্বল চাহনিতে তাকে রইল। মীরার ভাবি তখন মজা করে বলল, দেখলে বর এসেছে শুনেই কেমন খুশি হয়ে গেল। এটাই ভালোবাসা, বুঝলে? দিবা ভাবলেশহীন হয়ে জবাব দেয়, গভীর ভালোবাসা। তোমার কেউ আছে নাকি? না না, আমার কেউ নেই। থাকলে বলে ফেলো, বিয়ে দিয়ে দিই। তুমিও বরকে নিয়ে সুখে সংসার করো। আরে ভাবি, কি বলেন এসব? কেউ নেই আমার। লজ্জা পাচ্ছ কেন? ভাবির সামনে কিসের লজ্জা? সত্যি বলছি ভাবি, আমার কেউ নেই। পছন্দও নেই? না। বাহ, তাহলে আমাদের পছন্দের কাউকে বিয়ে করে নিও। ভাবি। মীরার ভাবি হাসে। দিবা লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। মীরা নিচে এসে দেখে আয়ান ও আহান দুজনে একসাথে সোফায় বসে আছে। মীরা খুশি মনে ওদের সামনে যেয়ে আয়ানকে বলল, তুমি এসছো তাহলে, থ্যাংক ইউ। আয়ান মুচকি হাসে। পাশ থেকে পিয়াওমিকে বের করে। মীরা পিয়াওমিকে দেখে আরো খুশি হয়ে যায়। আয়ান পিয়াওমিকে মীরার কাছে দিয়ে বলে, পিয়ামিকে নিয়ে এলাম, ও তোমায় মিস করছিল। মীরা পিয়াওমিকে কোলে নিয়ে আদর করতে করতে বলল, খুব ভালো করেছো, আমিও ওকে খুব মিস করছিলাম। মীরার মা এসে আহান ও আয়ানকে নাস্তা দিলেন। মীরা পিয়াওমিকে নিয়ে ওখান থেকে চলে গেল। সন্ধ্যার দিকে সবাই মিলে দই খাচ্ছিল। আহান ছাড়া বাকি সবাই খাওয়া শেষ হলে হাত ধুয়ে নেয়। আহান বেচারা বসে খেতে পারছে না, তাই এক কোণে দাঁড়িয়ে খাচ্ছিল।
মীরা অন্যমনস্ক হয়ে কে যেন ভাবছিল। এদিকে আয়ান একটা তেলাপোকা দেখতে পেল। সাথে সাথে আয়ানের দুষ্ট মাথায় দুষ্ট বুদ্ধির আগমন ঘটে। সে তেলাপোকাটাকে নিয়ে সোজা মীরার সামনে ধরে। চোখের সামনে একটা তেলাপোকা দেখে এক জোরে চিৎকার দিয়ে লাফিয়ে উঠে মীরা। দৌড়ে এক ছুটে আহানের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে ভয়ে। আহানের হাতে থাকা দইয়ের বাটিটা মীরার ধাক্কায় উপরে উঠে যায়। সব দই আহানের মাথার উপরে গিয়ে পড়ে। কাচের বাটিটা নিচে পড়ে ভেঙে যায়। মীরা আহানকে জোরে ধরে তেলাপোকা বলে লাফালাফি করতে থাকে। আহান স্তব্ধ, কিংকর্তবিমূঢ়। তার হাত দুটো দুদিকে স্থির রয়েছে। মীরার থেকে আলগা হয়ে আছে হাত দুটো। এদিকে দিবা হাত করে মীরা আর আহানের কাণ্ড দেখছে। আহানের মাথায় দই দেখে সে হাসতে হাসতে বলে, দুলাভাইয়ের মাথায় তো কাক পায়খানা করে দিয়েছে। দেওয়ার কথায় আয়নও হেসে ওঠে। ও শুধু মীরাকে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু এমন সিন সে দেখবে কল্পনায় ভাবেনি। আহান ওদের হাসি দেখে একটু রুদ্ধ হয়। সে মীরাকে বলে, মীরা ছাড়ো আমাকে, সবাই দেখছে তুমি আমার কি হাল করেছো দেখো একবার। মীরা আহানের ধমকে আহানকে ছেড়ে দেয়। ভীত মুখশ্রী নিয়ে আহানের দিকে তাকায় সে। আহানের মাথা দই দিয়ে ভরে গেছে। টুপটাপ করে মাথা থেকে দই পড়তে থাকে। মীরা আহানের এমন হাস্যকর চেহারা দেখে হাসতে থাকে। আপনাকে যা লাগছে না। বলে আবারও দম ফাটা হাসি দেয়। এদিকে আহানের চেহারার দিকে তাকানো যাচ্ছে না। সে রাগে ফুসফাস করতে থাকে। মীরার দিকে তেড়ে আসে। মীরা তা দেখেই এক দৌড় দিল। আহান পেছন নিল। মীরা দেখে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। আহানও কম যায় না। পেছন থেকে বলল, তুমি দৌড় আমার থেকে ভালো পারবে না। মীরা থেমে যায়। সে তো ভুলে গিয়েছিল আহানকে, তাই আর দৌড়ায় না। আহান এসে নিজের মাথার উপর থেকে কিছুটা দই নিয়ে মীরার গালে লাগিয়ে দেয়। মীরা আকস্মিক চোখে আহানের পানি চায়। আহান গুড বাই বলে ওয়াশরুমে চলে যায়। মীরা বোকার মতো ওখানে দাঁড়িয়ে থাকে। চোখের কোণে জমেছে ধুলো। আধারে কাটে 12 মাস। প্রণয়িনীর আগমনে হয়েছে আমার সর্বনাশ। নিদারুণ শব্দগুচ্ছ দিয়ে লেখা সুন্দর 4টি লাইন দেখে বিস্মিত হয় মীরা। বাবার বাসা থেকে আসার পর জামা কাপড়গুলো আলমারিতে রাখছিল সে। তখনই একটা ডায়েরি চোখের সামনে দেখলো। ডায়েরিটা হাতে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাবলো এটা খুলবে কিনা। ভেবে চিন্তে অবশেষে খুলে ফেললো। অতঃপর ডায়েরির প্রথম পাতায় 4টি লাইন দেখতে পায় সে। আহান ডায়েরিও লেখে। পুলিশ মানুষ এত সময় পায় কিভাবে? পরের পৃষ্ঠা উল্টে আরও কিছু লেখা পায় সে। চুপচাপ কাজ ফেলে ডায়েরি নিয়ে বসে পড়ে বিছানায়। পরের পৃষ্ঠায় যা লেখা আছে তা পড়তে থাকে। তাকে আমি ভালোবেসেছি প্রকাশ্যের আড়ালে, গোপনতার ভিড়ে। যে ভালোবাসায় কোনো খাদ নেই, সে আমার অপূর্ণতায় পূর্ণতা। যে ভালোবাসা কখনো ফুরাবার নয়, সে আমার আত্মতৃপ্তিতে পরিশুদ্ধি। দিন শেষে সে আমার এক চিলতে দীর্ঘশ্বাস। তবুও সে আমার মানসিক শান্তি, এক টুকরো ভালো লাগা। মীরা স্তব্ধ। আহানের হাতের লেখা বেশ সুন্দর। কাকে নিয়ে এসব লিখল সে? তাকে নিয়ে? সত্যি তাকে নিয়ে এত সুন্দর অনুভূতি ছিল আহানের মনে? গোপনেও এত ভালোবাসা যায়? মীরার চোখের কার্নিশে জল এলো। আহান তাকে এত ভালোবাসে, অথচ প্রকাশ করেনি কখনো। এখনো বলেওনি সে মীরাকে ভালোবাসে, শুধু বলেছে পছন্দ করে। মীরা ডায়েরিটা বন্ধ করে আলমারিতে রেখে দিল। বাকি যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করে আলমারিতে রেখে দিল। নিজেকে গুছিয়ে নিচে চলে গেল। আয়নের মা রান্না করছিলেন। অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। মীরা মুচকি হেসে তার কাছে গেল। বলল, আমায় রান্না শেখাবেন মা? কিংকর্তবিমূঢ় আয়নের মা। আজ প্রায় 1 মাসের মতো হয়ে গেল আহানের বিয়ের। এই মেয়েকে কখনো রুম থেকে বেরোতেই দেখেনি সে। হঠাৎ আজ ঘটা করে মা বলে রান্না শিখতে এসেছে। আশ্চর্য। উনি বললেন, আমি যাকে তাকে রান্না শেখাই না। যাকে তাকে কেন বলছেন মা? আমি আপনার ছেলের বউ। আমার ছেলে একটাই, আর তার এখনো বিয়ে হয়নি। মীরা খানিকটা হাসলো। আয়নের মা মীরার হাসি দেখে বোকা বনে গেল। এই মেয়ে কি পাগল? এভাবে হাসছে কেন? মীরা বলল, আপনি ভুল করছেন মা। আপনার 2 ছেলে, বড়টার নাম আহান ও ছোটটার নাম আয়ান। আহান আমার ছেলে নয়। দেখুন মা, আজ বাদে কাল যদি মরে যান, তাহলে আপনার খাটিয়া শুধু এক ছেলেই ধরবে। যদি আপনি মন থেকে আপনার অন্য ছেলেকে মেনে নেন, তাহলে দুজনেই আপনার খাটিয়া ধরবে। লোকে আপনাকে দেখে শিখবে। কে বলতে পারে, হয়তো 2 ছেলেকে কাছে টানায় আপনি হয়ে উঠবেন আদর্শ মা। এসব জ্ঞান আমাকে দিবেন না। জ্ঞান নয় মা, সত্যি কথা। আপনি নিজেই ভাবুন সে কি দোষ করেছে।
আপনি যখন এখানে এসছেন সে তখন একটা ছোট বাচ্চা ছেলে ছিল। আপনি কেন তাকে মেনে নেন না? একটা ছোট বাচ্চাকে দেখলে তো সবাই আদর করে, এগিয়ে আসে। তাহলে আপনি কেন পিছিয়ে গিয়েছেন? তুমি আমাকে রাগাচ্ছ কিন্তু। আমি চাই আপনি রাগুন, কারণ আমি যা বলছি সব আপনার ভালোর জন্যই বলছি। তাকে কেন আপনি দূরে দূরে রাখেন? সে আপনার ছেলে নয় বলে? একটা অনাথ কেউ তো মানুষ দত্তক নিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করে। তাহলে আপনি কেন এত অবহেলা করলেন তাকে? আয়নের মা চুপ করে রইল। চুলার আগুন নিভিয়ে দ্রুত নিজের ঘরে চলে গেল। মীরা তার যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলল, একদিন আপনি ঠিক বুঝবেন মা, সেদিন আপনি নিজে থেকে ওনাকে কাজ ছেটে নিয়ে নেবেন। টুংটাং গিটারের শব্দ মীরার কানে বাজছে। এই দুপুরবেলা হঠাৎ কার মাথায় ভূত চাপলো গিটার বাজানোর। মীরা আওয়াজ অনুসরণ করে রুম থেকে বের হলো। দোতলার বারান্দা দিয়ে ড্রয়িং রুমে চোখ বুলে দেখে এখন কেউই নেই সেখানে। আওয়াজটা আসছে দোতলা থেকে। আহান তো এখনো আসেনি, তাহলে নিশ্চয়ই এটা আয়ান হবে। মীরা চুপি চুপি আয়ানের রুমের দিকে পা বাড়ালো। দরজাটা চাপানো ছিল। মীরা আস্তে করে দরজা খুলে ভিতরে ঢুকে। আয়ান বিছানায় বসে অন্যদিকে মুখ করে মনের আনন্দে গিটার বাজাচ্ছে। আয়নের পেছনের দিক মীরার দিকে, আর সামনের দিকে আয়নের বারান্দা বরাবর। মীরা পা টিপে টিপে আয়নের কাছে গেল। পেছন থেকে জোরে আয়ানকে ভয় দেখানোর চেষ্টা করলো। ভাউ! আয়ান এক লাফ দিয়ে উঠল। আম্মু। মীরা খিলখিলিয়ে হেসে ওঠে। আয়ান পেছনে তাকাতেই মীরাকে লক্ষ্য করে। এটা মীরা ছিল। আয়ান মীরার হাসি দেখে দাঁতে দাঁত চেপে বলে, তুমি এখানে? তুমি আমাকে ভয় দেখাচ্ছ? মীরা হাসতে হাসতে বলে, তুমি কি বাচ্চা যে ভয় পাচ্ছ? আর এই দুপুরবেলা কেউ গিটার বাজায়? খেয়েছো তুমি? এত প্রশ্ন কেউ একসাথে করে? একসাথে করলাম, একসাথেই উত্তর দাও। আমার ইচ্ছে হয়েছে তাই বাজাচ্ছি। তোমার সমস্যা? বাচ্চা নই আমি, যথেষ্ট বুদ্ধি আমার আছে। আমি কি তোমার মতো মাথা মোটা নাকি? মীরা কিঞ্চিত রেগে গেল। আই কি বললে আমি মাথা মোটা? হ্যাঁ তাই। জানো যে আমার ভাই তোমায় বিয়ে করলো? ইস, আমার ভাইয়ের জন্য আমার খুব আফসোস হচ্ছে। মীরার আগেই ফুসফুস করছে আর তা দেখে আয়ান মিটিমিটি হাসছে। তোমার কপালে আমার থেকেও খারাপ মেয়ে জুটবে দেখো। আসছে আমাকে বিয়ে করে নাকি তার ভাই গঙ্গার জলে ভেসে যাচ্ছে একেবারে। তুমি অভিশাপও দিতে জানো? অবশ্য তোমার অভিশাপ লেগেও যেতে পারে। রাক্ষসীদের অভিশাপ দ্রুত লেগে যায় শুনেছি। মীরা আয়নের কথায় দাঁতে দাঁত চেপে ধরে। চোখগুলো রক্ত চন্দ্রিমার মতো হয়ে আছে। ফুসফুস করতে থাকে। আয়ান তখন বলল, এভাবে সাপের মতো ফুসফুস করছো কেন? ছোবল দিবে নাকি? দাও তো দেখি। আমিও কিন্তু সাপের রাজা হতে পারি। তুমি আমায় কি ছোবল দিবে? তার 10 গুণ তোমায় ফেরত দিব। আমার শক্তির সাথে তুমি পারবে? মীরা আয়নের হাত থেকে গিটারটা নিয়ে সজোরে ফ্লোরে ফেলে দেয়। আয়ন হয়তো বিহব্বল চাহনিতে গিটারের দিকে তাকিয়ে আছে। গিটারের দুটো তার ছিঁড়ে গেছে। আয়ান দুঃখে দুঃখে মুখ করে বলে, এটা কি করলে তুমি? আমার এত শখের গিটার তুমি ভেঙে দিলে। বেশ করেছি। আর রাগাবে আমায়? তুমি আমার রাগের মাত্রা ছাড়িয়ে গেছো। আমি আর তোমায় সাহায্য করব না। মীরা চলে যেতে নিলেই আয়ন মীরার সামনে এসে বলে, আরে আরে, কোথায় যাচ্ছ? প্লিজ এমন করো না। এই দেখো আমি কান ধরলাম। আয়ান মীরার সামনে কান ধরে উঠবস করে। মীরার ভ্রুক্ষেপ নেই তাতে, সে অন্যদিকে তাকিয়ে আছে। আয়ান কিছুক্ষণ উঠবস করার পর বলে, কি গো, সরি তো। আর তোমায় রাগাবো না। তুমি প্লিজ আমায় সহ্য করো। সামনে থেকে সরো। সরি তো, প্রমিস। আর তোমায় রাগাবো না। আমি তো মজা করছিলাম তোমার সাথে, কিন্তু কে জানতো তোমার এত রাগ। বাপরে, আমার গিটারটা কত জোরে ফেললে, নষ্ট হয়ে গেছে। এখন আমি কিভাবে সুর তুলবো বলো? আরও রাগাও আমাকে। পথ ছাড়ো, আমি যাচ্ছি। তোমার ভাইয়া আসবে এক্ষুনি। মীরা হন হন করে ওখান থেকে বেরিয়ে যায়। আর আয়ান অসহায় দৃষ্টিতে তার গিটারটার দিকে তাকিয়ে থাকে। দুপুরের শেষে আহান আসলো বাসায়। মীরা বিছানায় বসে পা দুলিয়ে এসির হাওয়া খাচ্ছে। দরজায় চোখ পড়তে আহানকে দেখে সে। গায়ে পুলিশের পোশাক, চোখে কালো সানগ্লাস। মীরা কিছুক্ষণ অপলক দৃষ্টিতে আহানের দিকেই তাকিয়ে রইল। মীরার চোখে আহানকে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ মনে হচ্ছে। এই সুদর্শন পুরুষটা তার ব্যক্তিগত সম্পদ। আহান নিজের জুতাগুলো খুলতে লাগলো। চোখ থেকে চশমাটা খুলে টেবিলের উপর রাখলো। পুলিশের শার্টটা খুলতে যাবে এই সময় মীরা এসে তাকে জড়িয়ে ধরে। আহান স্তম্ভিত। মীরার হঠাৎ কি হলো? সে মীরাকে প্রশ্ন করে, কি হয়েছে তোমার? মন খারাপ? তাহলে এভাবে জড়িয়ে ধরলে যে? কিছু হয়েছে? কেউ কিছু বলেছে তোমায়? নাকি বাসার কথা মনে পড়ছে? ওসব কিছু না। তাহলে হয়েছেটা কি? কিছু হয়নি তো। আমার ইচ্ছে হয়েছে তাই এমন করেছি। আপনার কোনো সমস্যা? দেখি ছাড়ো,
আমার গায়ে ঘামের গন্ধ তোমার ভালো লাগবে না? আপনার সব কিছু আমার ভালো লাগে। আজ হঠাৎ এত ভালোবাসা, কি ব্যাপার? আপনি আমায় খুব ভালোবাসেন না? বলেননি কেন আমাকে? এসব কথা এখন উঠছে কেন? আমি ফ্রেশ হব। কোথাও যাবেন না আপনি প্লিজ? আর একটু এভাবে থাকি না, আমার ভীষণ ভালো লাগছে। তোমার যে হঠাৎ আজ কি হলো? আহান চুপ। মীরা আহানের বুকে মাথা রেখে প্রশান্তির হাসি দিচ্ছে। আহানের যে খারাপ লাগছে তাও না, আহানের আরও দ্বিগুণ ভালো লাগছে। খুব ভোরে মীরা ঘুম থেকে উঠে গেল। চারিদিকে মসজিদ থেকে তেলাওয়াত শোনা যাচ্ছে। আজ একটা বিশেষ দিন। মীরা উঠে আগে আহানকে ডেকে দিল। আহান ঘুমের ঘুরে মীরার হাত টেনে ধরল। মীরা নিজেকে সামলাতে পারল না, হুমড়ি খেয়ে আহানের উপর পড়ে গেল। নিজের বুকের উপর ভারী কিছুর অস্তিত্ব অনুভব করে আহান চোখ খুলে তাকালো। মীরাকে নিজের এত কাছে দেখে সে থমকে গেল। দুজোড়া চোখ এক ধ্যানে একে অপরের দিকে স্থির হয়ে আছে। আহান মীরার গালে তার একটা হাত ছোঁয়ালো। মীরা শিউরে উঠল। আহানের চোখে মুগ্ধতা আর মীরার চোখে অস্থিরতা। দরজায় করা নাড়ার আওয়াজে দুজনেরই ঘুর থেকে বের হলো। মীরা তাড়াতাড়ি আহানের উপর থেকে উঠে গেল। চুলগুলো হাত খোপা করে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিল। দেখলো আয়ান দাঁত বের করে হাসছে। মীরা জিজ্ঞেস করে, তুমি এত ভোরে কিছু বলবে? ভাই কি ঘুমাচ্ছে? মসজিদে যাবে না? যাবে বোধ হয়, ডেকে দিব? হ্যাঁ, ভাইয়ের সাথে যাব। আজ ঈদ না, ভাইয়ের সাথেই থাকবো। তোমরা কি প্রতি বছর ঈদ করো? কেন? তোমরা করো না? করি, তবে কিছু কারণে 2 বছর করতে পারিনি। জানো, আজ 2টা গরু জবাই দেবে। আমরা প্রতি বছরে 2টো গরু জবাই দিই, একটা গরিবদের জন্য, অন্যটা আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় আমাদের জন্য। ভালো। আহান দরজার সামনে এসে বলে, কি এত বকবক করছিস তোরা? আরে ভাই, তেমন কিছু না, চল মসজিদে যাই। আমি রেডি, চল। মীরার কাছ থেকে বিদায় নিয়ে আয়ান ও আহান মসজিদে চলে যায়। মীরা নিজে ওযু করে নামাজ পড়ে নেয়। তারপর কিছুক্ষণ কুরআন তেলাওয়াত করে। বিছানার চাদর পাল্টে নতুন চাদর বিছিয়ে ঝাড়ু দিয়ে দেয়। রুমের সব জিনিসপত্র একটা কাপড় দিয়ে মুছে গুছিয়ে রাখে। আয়ান ও আহান মসজিদ থেকে এসে নিচে গল্প করছে তাদের বাবার সাথে। মীরা নিচে এসে দেখে তারা সবাই বসে আছে। মীরা উকি মেরে দেখলো রান্নাঘরে কেউ নেই। মীরা আস্তে করে পা বাড়িয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। ভাবছে সে আজ সবার জন্য চা করবে। কোমরে শাড়ির আঁচল গুজে চা বানানোর কাজে লেগে পড়ল সে। আহানের সৎমা আজ দেখা নেই। মীরা বেশ অবাকই হলো। বাসায় এত হই হুল্লোড়, অথচ ওনার সারা শব্দই নেই। মীরা সবার জন্য চা বানিয়ে একটা ট্রে করে ড্রয়িং রুমে সবাইকে দিয়ে এলো। ওরা কথার ফাঁকে ফাঁকে চা খেতে লাগলো। মীরা ভাবলো আহানের মাকে দিয়ে আসা যাক। সে আর একটা চায়ের কাপ সাথে টোস্ট নিয়ে আহানের বাবা মায়ের রুমে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকলো মীরা। আয়নের মা বিছানায় শুয়ে আছে। এত বেলা হলো অথচ উনি শুয়ে আছেন, তা আবার কাঁথা মূর্তি। আশ্চর্য লাগলো মীরার। সে একটা টেবিলের উপর চা ও টোস্টগুলো রেখে আয়নের মায়ের কাছে গেল। কপালে হাত দিলে চোখ উপরে উঠে যায় মীরার। আয়নের মায়ের ভীষণ জ্বর উঠেছে, উনি ঘন ঘন কাঁপছেন। মীরা অস্থির হয়ে পড়ল। আয়নের মাকে ডাকতে লাগলো, মা উঠুন না, আপনার তো অনেক জ্বর। ওনার তেমন কোনো সারা শব্দ নেই, তবে নিঃশ্বাস নিচ্ছেন ক্রমশ আর কাঁপছেন। মীরা কি করবে বুঝে উঠতে পারছে না। চটজলদি জলপট্টি নিয়ে এলো সে। তারপর আস্তে আস্তে জলপট্টি আয়নের মায়ের কপালে দিতে লাগলো। মীরার এদিকে খুব খারাপ লাগছে, ওনার এমন জ্বর উঠল, অথচ কেউ জানেও না। জলপট্টি দেওয়ার ফলে কিছুক্ষণ বাদে আয়নের মা হালকা হালকা চোখ খুলে তাকায়। চোখের সামনে মীরাকে দেখে সে চমকে যায়। মীরা তাকে জলপট্টি দিচ্ছে, এটা দেখে সে আসলেই চমকে যায়। বিড়বিড় করে বলে, তুমি কেন করছো আমার সেবা? আমি তো তোমার নিজের শাশুড়ি নই। মীরা জবাবে বলে, ছি মা, এসব কি বলেন? আপনি আমার গুরুজন, আপনার সেবা করাই তো আমার কর্তব্য। আপনি মানুন আর না মানুন, আমি আপনাকে আমার শাশুড়ি মা বলে মানি। বরের সাথে মনোমালিন্য আছে বলে কি আপনার এই অবস্থায় আমি আপনার পাশে থাকবো না? এমন অন্যায় আমি করতে পারবো না। মা, আমি ওনাদের ডেকে দিচ্ছি, ডাক্তারকে কল দিতে হবে। মীরা ওখান থেকে উঠে চলে গেল ড্রয়িং রুমে। সবাইকে জানানোর পর আয়ান ও তার বাবা ছুটে চলে যায়, কিন্তু আহান সোফায় বসে থাকে যেন কিছুই হয়নি। মীরা রেগে যায় আহানের উপর। আহানের পাশে বসে বলে, সবাই গেল, আপনি এখানে কেন? আমি ডাক্তার নই যে আমি গেলেই উনি সুস্থ হয়ে যাবেন। আজব তো, ওনারা কি ডাক্তার? ওনারা গেলে আপনি যাবেন না কেন?
আমি গেলে উনি আরও অসুস্থ হয়ে পড়বেন। আহান, মীরা প্লিজ, জোর করো না আমাকে। জি, আমি আপনাকে ভালো মানুষ ভাবতাম, আপনি এমন একটা অসুস্থ মানুষকে দেখতেও যেতে পারছেন না। অনেক খারাপ আপনি। মীরা ওখান থেকে দৌড়ে চলে গেল। আহান থম মেরে বসে রইল। মীরা কি কষ্ট পেয়েছে? তার কি যাওয়া উচিত? আহান কিছুক্ষণ ভাবলো, তারপর দেখলো বাসায় ডক্টর এসেছে। আহান ডাক্তারের পেছনে চলে গেল আয়ানের মাকে দেখতে। জ্বরের ঘুরে দরজায় আহানকে দেখে বিস্মিত হলেন আয়ানের মা। চোখ দিয়ে নোনা পানি বের হচ্ছে। যাকে তিনি এতদিন অবহেলা করলেন, সে তার অসুস্থতার সময় তাকে দেখতে এসেছে। উনি বুঝলেন কত বড় ভুল উনি করেছেন। আহান দরজা থেকে ভেতরে ঢুকে ডক্টরকে জিজ্ঞেস করে, কি অবস্থা ডক্টর? ওনার কন্ডিশন এখন কেমন? আয়ান ও তার বাবা হা করে আহানের দিকে তাকিয়ে আছে। এটা সত্যি আহান তো? ডাক্তার বললেন, আমি প্রেসক্রিপশনে সব ঔষধ লিখে দিয়েছি, আশা করি রাতের মধ্যেই জ্বর কমে যাবে। এগুলো ওনাকে খাওয়াবেন। এই বলে ডাক্তার আহানের হাতে প্রেসক্রিপশনটা ধরিয়ে দিল। আহান চুপ থেকে বলে উঠল, তোমরা থাকো, আমি দেখি ওষুধগুলো পাই কিনা। আজ ঈদের দিন, ফার্মেসি বন্ধ থাকতে পারে, চেষ্টা করব ওনার ওষুধগুলো নিয়ে আসার। এই বলে আহান প্রস্থান করে। সকাল 9টার দিকে মীরার ফোনে একটা কল আসে। মীরা ফোনটা হাতে নিয়ে দেখে তার ভাই মিরাজ কল দিয়েছে। মীরা খুশি হয়ে রিসিভ করে কথা বলে। মিরাজ জিজ্ঞেস করে, কেমন আছিস? ভালো, তোরা? সবাই ভালো। কি করছিস? আন কোথায়? উনি একটু বাইরে। হ্যাঁ গরু জবাই দেওয়া শেষ? হ্যাঁ, তোমাদের? এই তো মাত্র করলো। তোর কথা খুব মনে পড়ছে। এই তো রমজানের ঈদটা তুই আমাদের সাথে ছিলিস, কিন্তু কুরবানির ঈদে তুই বাসা ছাড়া, অন্য কোথাও, অন্য পরিবেশে। খুব খারাপ লাগছে বোন, কষ্ট হচ্ছে তোর। আহান তোর খেয়াল রাখে? আরে কি বলছো? কষ্ট কেন হতে যাবে? কোনো কষ্ট হচ্ছে না। আহানের সৎ মা তোকে কিছু বলে? একদম কান নিবি না ওনার কথা, ঠিক আছে? ওনার থেকে দূরে দূরে থাকবি। ভাইয়া থাক না এসব, উনি গুরুজন হন, প্লিজ এসব কথা বলো না। তো আসছিস তো এখানে? দেখি রাতের দিকে ওনাকে বলবো নিয়ে যেতে। আচ্ছা, অপেক্ষায় থাকবো। মীরা ফোন কেটে দিল। শাশুড়ি অসুস্থ, এখন সব কিছু তাকে সামলাতে হবে। মীরা নিচে এসে দেখে আয়ান কিছু মাংস নিয়ে এসেছে। মীরাকে বলল এগুলো রান্না করতে। ঈদ উপলক্ষে বাসায় দুজন মহিলা রেখেছেন আহানের বাবা। তারা মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে দিল। মীরা রান্নায় পাকাপুক্ত নয়, সে ইউটিউব দেখে গরুর মাংস রান্নার রেসিপি দেখে রান্না করতে থাকে। মহিলা দুজন রুটি বানাচ্ছেন। কুরবানির ঈদে গরুর মাংস খাওয়া যাত্রা শুরু হয় রুটি দিয়ে। মীরা চুলোর আগুন অল্পে রেখে কিছু হালকা নাস্তা নিয়ে আয়ানের মাকে খাওয়াতে গেল। ঈদে মীরার 5টি ড্রেস হয়েছে, তবে এই 5টি ড্রেসের মধ্যে একটা হচ্ছে শাড়ি, যেটা আহান মীরাকে দিয়েছে। আর বাকি 4টি ড্রেস আয়ান, মিরাজ, মীরার বাবা ও মীরার শ্বশুর মশাই তাকে গিফট করেছে। মীরা এগুলো পেয়ে খুব খুশি হয়ে যায়। এরা সবাই তাকে কত ভালোবাসে। এগুলোর মধ্যে এখন কোনটা পরবে সেটাই ভাবছে মীরা। সবগুলো খুব সুন্দর। মীরা আহানের দেওয়ার শাড়িটি বেছে নিল। আজ সে এটাই পরবে। দুপুরের দিকে খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজের রুমে রেস্ট নিতে গেল। আজ সবাই মীরার রান্নার প্রশংসা করেছে। মীরা সত্যি ভাবেনি যে তার প্রথম তৈরি করা খাবার সবার এত ভালো লাগবে। আহান বিছানায় শুয়েছিল। মীরা বারবার ঘেটে ঘেটে আহানের দেওয়া শাড়িটি দেখছিল। ভ্রুকুচকে আহান মীরাকে জিজ্ঞেস করলো, পছন্দ হয়নি? এত ঘেটে ঘেটে দেখছো যে, চেঞ্জ করে আনবো? মীরা আহানের দিকে তাকিয়ে বলে, আপনি একটু বেশি কথা বলেন। আমি বলেছি যে আমার পছন্দ হয়নি। কিছু তো বলনি, বুঝবো কি করে? আপনার এত বুঝে কাজ নেই। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, ভাবছি বিকেলের দিকে এটা পরে ওই বাসায় যাব। ঠিক আছে, যেও। আপনি যাবেন না? আমি গিয়ে কি করব? কি করবেন মানে? আমার সাথে যাবেন। ঈদের দিন মানুষ শ্বশুর বাড়িতে যায় না? তাছাড়া ওটা কি শুধু আপনার শ্বশুর বাড়ি নাকি? আপনার বন্ধুরও বাড়ি। আপনি না গেলে আমি কিভাবে যাব? যেতেই হবে। হ্যাঁ। বিকেল গড়িয়ে এলো। মীরা আহানের দেওয়ার শাড়িটি পরে রেডি হতে লাগলো। আলমারি থেকে গয়নার বাক্সটা বের করে তার থেকে একটা সিম্পল গহনা নিয়ে গলায় জড়ালো। চুলে খোপা করলো, তাতে কাজটা লাগিয়ে দিল। কানেও স্বর্ণের একজোড়া ঝুমকো পরেছে। ঠোঁটে হালকা লিপস্টিক ও চোখে গাঢ় কালো কাজল দিয়েছে। 2 হাত ভর্তি কাচের চুড়ি পরেছে।
নিজেকে বারবার আয়নায় দেখছে। আহান বাইরে গিয়েছিল, মাত্র এসেছে বাসায়। রুমে ঢুকতেই থমকে যায় সে। মীরাকে দেখে, অপলক দৃষ্টি নিয়ে তাকে থাকে সে মীরার দিকে। মীরার সৌন্দর্য আহানকে আকর্ষিত করছে। মীরা চমকালো আহানকে দেখে। তার অদ্ভুত দৃষ্টি মীরাকে নার্ভাস ফিল করাচ্ছে। আহান ধীর পায়ে মীরার দিকে এগিয়ে আসলো। আহান যত এগিয়ে আসছে মীরার হৃদস্পন্দন ক্রমশ বেড়ে চলেছে। আহান মীরার একদম কাছে চলে আসলো। মীরার 2 হাত ধরলো তার 2টো হাত দিয়ে। আহানের গতিবিধি মীরা বুঝতে পারছে না। তারা দুজনে এখন কাছাকাছি, হাতে হাত, চোখে চোখ। মীরা গভীর দৃষ্টি ফেলেছে আহানের চোখে। কি অদ্ভুত আহানের চোখ দুটি, যেন কত শত মায়া জমে আছে ওই চোখে। চোখে চোখ রেখে ভাব বিনিময় করছে দুজন। আহান একটু পর নিজের চোখ বুঝলো, একটু ঝুঁকে ক্রমশ এগিয়ে আসছে মীরার দিকে। মীরা স্থির, তবে ভেতরে উথাল পাথাল ঢেউ বইছে তার মাঝে। আহান নিজের ঠোঁটজোড়া ছোঁয়ালো মীরার নরম ঠোঁটে, অতঃপর ঠোঁটে ঠোঁট। বাকরুদ্ধ মীরা আহানের পথ অনুসরণ করে নিজেও চোখ বুঝলো। দুজনে হারিয়ে গেল দূর অজানায় তাদের ভালোবাসার রাজ্যে। সকালবেলা একটা চমকপ্রদ ঘটনা ঘটল, যা দেখে আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে গেল সবাই। ঘটনাটা ঘটেছে আহান ও মীরার সাথে, আর ঘটিয়েছে আহানের সৎমা। ঘটনাটা যা হলো, আহান আর মীরা সোফায় বসেছিল। আহান পেপার পড়ছিল আর মীরা টিভি দেখছিল আহানের পাশে বসে। আহানের বাবা ডাইনিং টেবিলে বসেছিলেন, সাথে আয়ানও ছিল। আহানের সৎমা তাদের নাস্তা দিয়ে একটা ট্রে করে 2 প্লেট নাস্তা ও চা নিয়ে হাজির হয় আহানদের সামনে। আহান পেপার পড়ায় সামনের দিকে নজর গেল না তার, কিন্তু টিভি দেখায় মীরা তার শাশুড়ি মাকে দেখে চমকে গেল। উনি কিছু না বলে তাদের সামনে থাকা টেবিলে নাস্তার ট্রেটা রেখে দ্রুত হেঁটে চলে গেলেন, যেন তার খুব তাড়া। পেপার থেকে চোখ সরিয়ে আহান টেবিলের উপর নাস্তা দেখে অপ্রস্তুত হলো। বাঁ দিকে তাকিয়ে আয়নের মাকে চলে যেতে দেখল সে। মীরার দিকে তাকিয়ে দেখে সে বিস্মিত চোখে আহানের পানে চাইল। অন্যদিকে খেতে বসে এই দৃশ্য দেখে খাওয়া বন্ধ করে দিল আহানের বাবা ও আয়ান। হাঁ করে তাকিয়ে আছে দুজন। তারা ভাবছে আজ কোন দিকে সূর্য উঠল। মীরা নিজের বিস্মিত হওয়া দমে মুচকি হাসল। যাক, শাশুড়ি তবে ধীরে ধীরে গলছেন। আহান হয়তো বিহব্বল চাহনিতে মীরার দিকে তাকিয়ে বলল, কি হলো মীরা, আজ হঠাৎ উনি আমাদের দুজনকে চা দিয়ে গেলেন, জানো কিছু? মীরা ভাব নিয়ে নিজের চায়ের কাপটা উঠে বলল, আমি কি জানি? আপনাদের মা ছেলের ব্যাপার আপনারাই জানেন। আহান একটু রেগে গিয়ে বলল, আমি জানলে কি আর তোমায় জিজ্ঞেস করতাম? জুটেছে আমার কপালে। মেয়ে মানুষ এত কথা ঘুরায় কেন বুঝি না। মীরা মিটিমিটি হাসতে থাকে। আহান উপায় না পেয়ে নাস্তা করতে লাগলো। আহানের বাবা নিজের স্ত্রীকে প্রশ্ন করলেন, তোমার শরীর ঠিক আছে? যাকে তুমি সহ্যই করতে পারো না, আজ তাকে আর তার বউকে নিজে নাশতা দিয়ে আসলে। আয়নের মা বললেন, তোমার কোনো সমস্যা আছে? আমি যা খুশি তাই করব, তোমাদের কি? নিজের মায়ের কথা শুনে আয়নের কাশি উঠে গেল। তার বাবা তাকে পানির গ্লাস এগিয়ে দিলেন। আয়ন পানি খেয়ে হেসে উঠল। বাপ ছেলের এমন রসিকতা দেখে আয়নের মা গজগজ করতে করতে প্রস্থান করলেন। কলেজ টাইম হলে মীরা চট করে রেডি হয়ে যায়। আহান আয়নকে বলে যায় মীরাকে যেন সাথে নিয়ে যেতে। আহানের জরুরি কাজ থাকায় সে আগে থানায় চলে যায়। মীরা রেডি হয়ে নিচে আসে। আয়নও রেডি ছিল। সে মলিন হেসে মীরাকে বলল, চলো। আয়নের এই মলিন মুখশ্রী মীরার ভালো লাগলো না। আজ কয়েকদিন ধরে লক্ষ্য করছে আয়ন চুপচাপ হয়ে গেছে। আগের মতো তেমন কথা বলে না, চাঞ্চল্যতা নেই। মীরার সাথেও এখন দুষ্টুমি করে না। হঠাৎ আয়নের হলো কি? দেরি হয়ে যাচ্ছে বিধায় মীরা আয়নের পিছু পিছু গেল। ওরা একটা রিক্সা নিয়ে প্রথমে হাসপাতালের মোড়ে এবং ওখান থেকে একটা সিএনজি নিয়ে কলেজে গেল। মীরা ও আয়ান এখন 3য় বর্ষে পড়ছে। ওরা দুজনেই সমবয়সী। ক্লাস শেষে মীরা আয়ানকে অনেক খুঁজেও পেল না, তাই সে একাই বাসায় ফিরেছে। বাসায় এসে দেখে আয়নের জুতা জোড়া সিঁড়ির এক কোণে পড়ে আছে। মীরা বুঝলো আয়ান তার আগে বাসায় এসেছে। মীরা উপরে নিজের রুমে গিয়ে ব্যাগটা বিছানায় রাখলো। অতঃপর সে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে রুমের কিচেনে ঢুকলো। মোটামুটি কিছু রান্না করলো। তারপর ভাবলো আহান আসলে একসাথে খাবে। তার আগে একবার আয়নের সাথে দেখা করা যাক, দেখতে হবে হয়েছে কি তার। এত চুপচাপ হয়ে গেল কেন? মীরা মাথায় ঘুমটা দিয়ে আয়নের কক্ষে গেল। দরজায় কড়া নাড়লে আয়ান দরজা খুলে দেয়। মীরাকে দেখে সে অবাক হয়, কিন্তু পরক্ষণেই গম্ভীর গলায় বলে, তুমি হঠাৎ?
মীরা আয়ানকে কিছু উত্তর না দিয়েই ভেতরে ঢুকে যায়। আয়ান মীরার কাজ দেখছে। মীরা তাকে ডিরেক্টলি জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? দেখো, একদম এটা বলতে আসবে না যে কিছু হয়নি। আমি জানি তোমার কিছু একটা হয়েছে। একদম চুপ হয়ে গেছো তুমি। বলো কি হয়েছে? আয়ান ভাবলে ক্ষীণ হয়ে জবাব দেয়, কিছুই হয়নি, তুমি একটু বেশি ভাবছো। মীরা আয়ানের দিকে আঙুল তাক করে বলে, এই, একদম আমাকে বোঝাতে আসবে না। আমি ছোট নই। আমার চোখ ফাঁকি দেওয়া সহজ নয়। কি হয়েছে বলো জলদি, না হলে তোমার ভাইয়াকে বলে দিব। চলে যাও প্লিজ। আয়ান অনুরোধ করলো, কিন্তু মীরা অবাধ্য। সে যাবে না মানে যাবেই না। মীরা বলে, আমি তোমার ভাবি হলেও আমাকে তুমি বন্ধু ভাবতে পারো। তোমার যদি কোনো সমস্যা হয় তা আমাকে বলো, আমি চেষ্টা করব তার সমাধান করার। একবার বলে তো দেখো। আয়ান কিছুক্ষণ চুপ থেকে বলে, আই উইল লাভ উইথ ইউ কাজিন। মীরা চোখ বড় বড় করে তাকালো। আয়ান এসব কি বলছে? সে কাউকে পছন্দ করে, সেটা আবার তার কাজিন? মীরা ভাবতে ভাবতে বলে, হু ইজ শি? দিবা, আই লাভ হার। বাহ, কবে থেকে এসব চলছে? ওয়ান সাইড লাভ। তুমি কি এর জন্য মনমরা হয়ে আছো? আমার ভাবনায় সে বারবার আসে, তাকে কিছুতেই ভুলতে পারি না। অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কেমন যেন আরও তাকে নিয়ে ভাবতে শুরু করেছি। কিন্তু সে তো আমার কখনো হবেই না। মীরা ভ্রু কুচকে বলল, তোমার হবে না এত শিওর কি করে? মা যদি তাকে মেনে না নেয়, তাছাড়া সে যদি আমাকে পছন্দ না করে, তার যদি অন্য কোথাও রিলেশন থেকে থাকে। মীরা কোমরে হাত রেখে বলল, আমি আছি কি করতে? হ্যাঁ, আমার বোনকে আমি চিনি। ও এসব রিলেশনের মধ্যে নেই। তুমি কি শিওর? নট শিওর, তবে আমি ওদের চিনি। ওরা মামামান পছন্দ করে না, এমন কাজ করবে না। ও, বিদ্রোহী প্রেমিকের মতো মুখ গোমরা করে থেকো না। মানুষ তখনই খুব আবেগপ্রবণ হয় যখন সে তার ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পায়। তুমি কি ছ্যাঁকা টাইপ কিছু খেয়েছো নাকি? যত সব আজীব ধারণা। মীরার কথায় আয়ান হেসে উঠল। স্বাভাবিক হয়ে মীরাকে জিজ্ঞেস করলো, তুমি আর্ট করতে পারো? জানো, আমার একটা বিজনেস আছে যেখানে আমি টি শার্ট, জ্যাকেট ও হুডি তৈরি করে বিক্রি করি। এ কাজে আমি সহ আমার 2জন ফ্রেন্ডও ইনভেস্টর আছে। আমি চাচ্ছি এবার পাঞ্জাবিও তৈরি করব। মূলত টি শার্ট ও হ্যান্ড পেন্টিং করি। তুমি যদি হ্যান্ড পেন্টিং করতে পারো তাহলে আমার হ্যান্ডে যোগ দিতে পারো। আমি টুকটাক আর্ট করি, এত ভালো পারি না। তোমার আর্ট দেখতে পারি? এখন হ্যাঁ, এখন। আয়ান একটা ক্যানভাস নিয়ে আসে মীরার সামনে, সাথে রং তুলি। মীরাকে বলে আর্ট করে দিতে। মীরা একটু নার্ভাস ফিল করলো। তারপর আয়ানের হাত থেকে রং তুলি নিয়ে ক্যানভাসে কিছু একটা আঁকতে বসলো। মীরার একটা ইউনিক ডিজাইন করলো, আর সেটা দেখে আয়ান খুব খুশি হলো। সে বলল, তাহলে আজ থেকে তুমি আমার পার্টনার। এতে তোমারও কিছু ইনকাম হবে। আজকাল মেয়েরা নিজেদের কত সাবলীল করার চেষ্টা করছে। তোমারও তো ইচ্ছে করে নিজের যোগ্যতায় কিছু একটা করার। হ্যাঁ, তা অবশ্য ঠিক। থ্যাংক ইউ তোমাকে। মীরার ফোনে হঠাৎ একটা কল আসে। মীরা দেখে ওটা দিবার নাম্বার। রিসিভ করতে ওপাশ থেকে বলে, কই আছিস মীরা? বাসায়? কেন? আমাদের বাড়িতে পাত্রপক্ষ এসেছে। মীরা চমকে যায়। পাত্রপক্ষ? তাহলে কি দিবাকে দেখার জন্য এসেছে? এবার সে আয়ানকে কি জবাব দিবে? ঢুক গিলে জিজ্ঞেস করে, তোকে দেখতে এসছে? না রে, ইরাকে দেখতে এসেছে। তাছাড়া আমাকে কি কারোর পছন্দ হবে বল? আমি চোখে চশমা দিই, তাই অনেকে ভাবে আমি চোখে দেখি না। কিন্তু তুই তো জানিস আমি মাথা ব্যথার জন্য চশমা ইউজ করি। ও। মীরা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। আয়ান কৌতূহলে মীরার দিকে তাকিয়ে আছে। মীরা দিবাকে বলে, এখন কি খবর ওখানে? ভালো, শুনেছি ইরাকে তাদের খুব পছন্দ হয়েছে। বিয়ের ডেটও ঠিক করে ফেলেছে। মানে দেখা হলেই বিয়ে করিয়ে ফেলবে নাকি? আরে না রে, প্রস্তাবটা অনেক আগে এসেছে আব্বুর কাছে। আব্বু অনেক খোঁজ খবর নিয়েছেন, তারপর ওনাদের আমাদের বাড়িতে আসতে বলেছেন। ওনারাও আমাদের সম্পর্কে খোঁজ নিয়েছিল। ব্যাস, তাই আর দেরি করলেন না, বিয়ে ঠিক করে ফেললেন। ছেলে দেখতে কেমন? বাসা কই? হ্যান্ডসাম আছে, আহান ভাইয়ের মতোই হ্যান্ডসাম। শোন, পরশুদিন তোদের ওখানে যাব শপিং করতে, তুই থাকবি কিন্তু। ওখানে সে ছেলেটিও থাকবে। আচ্ছা, আমাদের বাসার কেউ জানে? তোকে আমি বেশি ভালোবাসি, তাই দেখ কেউ তাকে জানায়নি, আমি জানালাম। তোদের বাসায় আব্বু অনেক আগে খবর দিয়ে দিয়েছে আগামী শুক্রবারে বিয়ে। ও, আর তো 1 সপ্তাহ। হ্যাঁ। কল কেটে দিল দিবা। আয়ান জিজ্ঞেস করলো, কে ছিল?
দিবা কি বললো? পাত্রপক্ষ দেখতে এসছে। আর আয়ান স্তব্ধ হয়ে গেল। তার মানে দিবাকে দেখতে এসেছে? দিবার বিয়ে হয়ে যাবে আর সে কিছুই করতে পারবে না? আয়ান ধাপ করে বিছানায় বসে পড়ল। ছ্যাদ করে উঠে তার হৃদয়, বুক ভেঙে আসছে তার। আয়ানের অবস্থা বুঝে মীরা দ্রুত বলল, দিবাকে দেখতে আসেনি, ইরাকে দেখতে এসছে। আয়ান যেন প্রাণ ফিরে পেল। মীরা মুচকি হেসে বলল, এইটুকুতে এই অবস্থা, সামনে যদি আরো বড় ঝামেলা হয় তখন কি করব? আই ডোন্ট নো। রেস্ট নাও, আসছি আমি। মীরা চলে গেল আয়ানের রুম ছেড়ে। নিজের রুমে এসে দেখে আহান এসেছে। আহান ফ্রেশ হয়ে আসলে দুজন একসাথে খাবার খায়। আহান আজ আর থানায় যায় না। রেস্টুরেন্টে খেতে এসে আহানের সাথে অন্য একটা মেয়েকে হেসে হেসে কথা বলতে দেখে মেজাজ বিগড়ে যায় মীরার। আহানের গায়ে পুলিশের পোশাক জড়িয়ে আছে। তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে থাকে মীরা। দাঁতে দাঁত পিষে চলেছে। রাগে ফুসফুস করতে থাকে সে, যেন এক্ষুনি আহানকে খেয়ে ফেলবে এমন অবস্থা তার। মীরা এসেছিল দিবা, ইরা ও সাইমন এদের সাথে শপিং মলে। শপিং শেষ হওয়ার পর সাইমন বলল আজ সে সবাইকে ট্রিট দিবে। মীরারা সবাই বোরকা ও হিজাব পরে এসেছিল। রেস্টুরেন্টে সবাই বসে গল্প করছিল। সাইমন অর্ডার করলো, কিন্তু তারা বলল খাবার আসতে একটু লেট হবে। তাই সময়টাকে কাজে লাগিয়ে সবাই মিলে টুকটাক গল্প করছিল। এমন সময় মীরার চোখ পড়ে আহানের দিকে। রেস্টুরেন্টের ভেতরে একটা মেয়ের সাথে কথা বলতে বলতে আসছিল সে। তাতে রেগে আগুন হয়ে যায় মীরা। কই, তার সাথে তো এত হাসাহাসি করে কথা বলে না। কে এই মেয়ে যে তার সাথে এত ঢলাঢলি, এত হাসাহাসি? মীরার তীক্ষ্ণ দৃষ্টি দেখে দিবা ভ্রু কুচকে তাকালো, বলল, কোথায় তাকিয়ে আছিস? কি হয়েছে? মীরা নিজের দৃষ্টি সরিয়ে বলল, কিছু না। কিছু তো হয়েছে, না হলে এভাবে ওদিকে কেন তাকিয়ে আছিস? আহান এতক্ষণে চলে গেছে, তাই দিবারা কেউই আহানকে দেখতে পায়নি। মীরা হঠাৎ বলল, আমি আজ উঠি, বাসায় যেতে হবে। মীরার কথায় সবাই অপ্রস্তুত হলো। সাইমন মীরাকে থামানোর জন্য বলল, আপু কোথায় যাচ্ছেন? আমি কিন্তু আপনাকে যেতে দিচ্ছি না এত সহজে। কে তারপর যাবেন? মীরা যেন শান্ত থাকতে পারল না, গর্জে উঠে বলল, খাবো না, আমি বাসায় যাব। শুনতে পাচ্ছে না কেউ? সাইমন চুপ হয়ে যায়। কিন্তু দিবা আর ইরার এটা মোটেও ভালো লাগেনি। দিবা মীরাকে বলে, মিটা, তুই কিন্তু সিন ক্রিয়েট করছিস। হঠাৎ হলো কি তোর? ভালোই তো ছিলি এতক্ষণ, ভাইয়ার সাথে এমন বিহেভ করলি কেন? ভাইয়া কি মনে করলো এবার? তখন সাইমন দিবাকে থামিয়ে বলে, দিবা, আমি কিছু মনে করিনি। আপুর মনে হয় শরীর খারাপ লাগছে। আপুকে কিছু বলো না। চলো আমরা আপুকে পৌঁছে দিই। আমি একাই চলে যেতে পারবো, প্লিজ আমায় নিয়ে কেউ ভাববেন না। অ্যান্ড সরি। বলে মীরা ওখান থেকে উঠে গেল। রেস্টুরেন্টের বাইরে এসে একটা সিএনজি ডেকে নিল। তারপর তাতে উঠে সোজা বাসায়। এদিকে সাইমন, দিবা আর ইরা এরা কেউই বুঝলো না মীরার কি হয়েছে। শুধু জানে মীরা কিছু একটা দেখছিল, তার জন্যই রেগে গেছে। তা না হলে মীরা এত সহজে রেগে যাওয়ার মেয়ে না। বাসায় এসে কাউকে কিছু না বলে সিঁড়ি দিয়ে পা ফেলে নিজের রুমে চলে আসে মীরা। বোরকা হিজাব খুলে শাওয়ার নিয়ে নেয়। আজান দেওয়ায় নামাজও পড়ে শেষ করে সে। মনাজাত করার পর কোত্থেকে যেন পিয়ামি দৌড়ে এলো মীরার কাছে। মীরা পিয়ামিকে কোলে নিয়ে বসে। কিছুক্ষণ ওকে আদর করার পর সে যায় নামাজ ভাঁজ করে বিছানায় বসে। পিয়ামির শরীরে হাত বোলাতে বোলাতে চোখে ভেসে আসছে আহান আর ওই মেয়েটিকে। মীরার হৃদয় পড়ছে, ভীষণভাবে পড়ছে। পড়তে পড়তে দাগ্ধ হচ্ছে মন। চোখ দিয়ে ভারী বর্ষণ হচ্ছে, ভেজা আঁখে পল্লব কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। মেয়েরা যে তার প্রিয় মানুষটির পাশে কাউকেই সহ্য করতে পারে না, মেয়েরাও তার ব্যতিক্রম নয়। সে পারেনি আহানের পাশে অন্য মেয়েকে সহ্য করতে। হু হু করে কেঁদে উঠল সে। কেন এমন করলো আহান? অনেকক্ষণ কাঁদলো মীরা। কখন যে ঘুমিয়ে পড়লো বুঝতেই পারেনি। বিকেল 5টা বাজতে চলল। মীরা নিচে এসে তার শাশুড়ি মায়ের সাথে কেক বানাচ্ছিল। কথা বলতে বলতে দুজন অনেকটাই ফ্রি হয়ে যায়। তার শাশুড়ি মা তাকে কেক বানানো শেখাচ্ছেন। মীরা খুব মনোযোগ দিচ্ছে তাতে। আশেপাশের কথা একদমই ভাবছে না। কেক বানানো শেষ হলে তারা দুজন চা বানিয়ে খেয়ে নিল। আয়ান নিচে এসে দুজনের এই কার্যকলাপ দেখে স্তম্ভিত। সে রান্নাঘরে এলে মীরা তাকে চা দেয়। আয়ান চা নিয়ে সোফায় বসে টিভি দেখতে থাকে। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। মীরা জানে এখন কে এসেছে। জেনেও গেল না দরজা খুলতে। আয়নের মা সাহস নিয়ে দরজা খুলে দিলেন। দরজা খোলার পর নিজের সৎ মাকে দেখে আপাত দৃষ্টিতে তাকিয়ে থাকে আহান। আয়নের মা বলে, ফ্রেশ হয়ে আসো, তোমার জন্য একটা জিনিস বানিয়েছি। আহান যেন দফায় দফায় চমকে ওঠে।
ঠোঁট চেপে ধরে চুপ করে আছে সে। রান্নাঘরে মীরাকে দেখলেও মীরার নজর অন্যদিকে। আহান চুপচাপ চৌখাট মারিয়ে ভেতরে ঢুকে ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে চলে যায়। রাতের দিকে আহান বসে বসে ফোনে গেমস খেলছিল। মীরা রুমের এলোমেলো জিনিস গোছাচ্ছে। আহান আসার পর থেকেই মীরা একটা কথাও আহানের সাথে বলেনি। এ নিয়ে আহান পরে মীরার সাথে আলাপ করবে ভেবেও বলা হয়ে ওঠেনি। এখন সময় পেয়েছে, কিন্তু মীরা কাজে ব্যস্ত। আহান ফোনে গেমস খেলা বাদ দিয়ে মীরার পানে চাইলো। শান্ত গলায় জিজ্ঞেস করলো, মীরা, তোমার কি কিছু হয়েছে? মীরা কাজ করতে করতে বলল, আমার কি হবে? কিছুই না। তুমি আমার সাথে কথা বলছো না যে? কথা বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না আপাতত। তাছাড়া আমার কথা বলার জন্য আপনি তো বসে নেই। আপনার তো কথা বলার মানুষের অভাব নেই। আহান ভ্রু কুচকে তাকালো। কি হলো হঠাৎ মীরার? এভাবে কেন কথা বলছে? মীরার গোছগাছ শেষ হলে সে বিছানা ঝাড় দিতে আসে। আহান বিছানায় বসেছিল। মীরার শলা দিয়ে বিছানা ঝাড়তে ঝাড়তে কয়েকটা বাড়ি আহানের শরীরেও ফেলে। আহান বুঝলো না মীরা কি রেগে আছে কোনো কারণে। আমার শরীরে লাগছে মীরা। উঠে যেতে পারছেন না? হাতির মতো বসে আছেন কেন? কি হয়েছে তোমার? এভাবে কথা বলছো কেন? কি হয়েছে না বললে বুঝবো কিভাবে? আজকাল ডিউটি কি থানা ছেড়ে রেস্টুরেন্টে হয় মিস্টার আহান? মানেটা আপনি ভালো করেই জানেন। ডিউটি ছেড়ে আপনি রেস্টুরেন্টে কি করছিলেন? কার সাথে ছিলেন? তুমি আমায় দেখেছো? দেখেছি বলেই তো বলছি। এক রমণীর সাথে হাসাহাসি করছেন। কে এসে? আপনার প্রেমিকা? আহান বিনা বাক্যে হাসতে থাকে। মীরার রাগ হচ্ছে আহানের উপর। সোজা সাপটা উত্তর না দিয়ে ক্যাবলার মতো হাসছে কেন? আহান বলল, ম্যাডামের বুঝি এজন্য মন খারাপ? কথা বলা বন্ধ করে দিয়েছেন এই জন্য কি? মীরা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আহান মিটিমিটি হেসে বলল, যার সাথে দেখেছেন তাকে আমি ব্যক্তিগতভাবে চিনিই না। আসলে ওই রেস্টুরেন্টটা আসলে তার। কিছুদিন আগে এক কাস্টমার কমপ্লেন করেছিল ওই রেস্টুরেন্টের বিরুদ্ধে। তাদের খাবারে নাকি সমস্যা আছে। আমরা তদন্ত করে দেখি খাবারে কিছুই না, উল্টো সিসিটিভিতে তাকে দেখা গেল নিজে একটা তেলাপোকা খাবারের মধ্যে দিয়ে বদনাম করেছে। পরে ওই ছেলেটাকে আমরা থানায় নিয়ে যাই। তখনই মহিলাটি আমাকে থানায় জানায়। এই নিয়ে টুকটাক কথা বলছিলাম আর হাসছিলাম। বাই দ্য ওয়ে, তুমি কি সেখানে ছিলে? কেন গিয়েছিলে? ইরার বিয়ে উপলক্ষে শপিং করতে গিয়েছিলাম। আহান মজার ছলে বলল, আজকাল শপিং বুঝি রেস্টুরেন্টে হয়? মীরা গর্জে উঠল। আহানের কাছে এসে সোজা তার কলার চেপে ধরল। একদম চুপ। আমি বলেছি শপিং রেস্টুরেন্টে করেছি। পুরো কথা শেষ করতে দিয়েছেন আমায়? আহান বলে, আচ্ছা বলো শুনছি। শপিং শেষে ইরার বর আমাদের খেতে নিয়ে গিয়েছিল। আমার ছাড়বে কি? দেখো আমার শার্টের বোতাম প্রায় ছিঁড়েই গেছে। অবশ্য তুমি যদি চাও তাহলে থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। মীরা আহানের কথা শুনে হকচকিয়ে আহানের কলার ছেড়ে দূরে সরে বসলো। কি বদমাশ হচ্ছে দিন দিন। আগে তো ভাবতাম ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, এখন তো দেখছি তলে তলে এত দূর। ঠিক কতদূর গিয়েছি বলো তো? তাছাড়া এমন চণ্ডী বউ কারো থাকলে সে তো পরিবর্তন হবেই। এই এই কি বললেন? আমি চণ্ডী বউ? মীরা একটা বালিশ নিয়ে আহানকে মারতে থাকে। তা দেখে আহান আরো জোরে হাসতে থাকে। বিছানায় গড়াগড়ি খায়। মীরা আর না পেরে কেঁদে দেয়। আহান মীরার কান্না দেখে হাসি অফ করে উঠে বসে। মীরাকে সোজা নিজের কাছে টেনে বুকের সাথে চেপে ধরে। মীরা চুপচাপ তার মাথাটা আহানের বুকে রাখে। অদ্ভুত এক শিহরণ হচ্ছে মন গহীনে। হৃদয় জুড়ে নেমে এসেছে প্রশান্তির ঢেউ। আহান বলল, তোমার চোখে জল মানায় না মীরা, তোমাকে হাসিতেই মানায়। আমি চাই আমার শেহজাদি সবসময় প্রাণ খুলে হাসুক। কেন রাগান আমাকে? সরি মীরা, প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোন। আই এম অলওয়েজ উইথ ইউ। থ্যাংক ইউ। আপনি কবে থেকে আমাকে পছন্দ করতে শুরু করেছেন? তোমার ভাইয়ের বিয়ের দিন থেকে তোমাকে পছন্দ করি আমি। আর আমি কি দেখে আপনাকে পছন্দ করেছি জানেন? আপনার আচরণ দেখে। আপনার সরলতা আমায় মুগ্ধ করেছে। আপনার কাজের প্রতি সততা দেখে আপনার প্রতি শ্রদ্ধা সম্মান বেড়ে গেছে আমার। আমি তোমার কথার মাধুর্য ও তোমার ব্যবহারে মুগ্ধ হয়েছিলাম। ভালোবাসেন আমায়? মুখে বললেই তো ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসা হলো অনুভব করার জিনিস। তুমি অনুভব করে দেখো, সব উত্তর পেয়ে যাবে। আমি আপনাকে প্রতি মুহূর্তে অনুভব করি। আমিও। সকাল সকাল একটু শীতের আভাস পাওয়া যায়।
শীত খুব শীঘ্রই আসতে চলেছে। ঘুমের র্যাশ এত সহজে কাটে না। ঘুমের মধ্যে মীরার মনে হলো কেউ তার পায়ে সুরসুরি দিচ্ছে। একটু নেড়ে চেড়ে উঠল সে, চোখ খুলল না, তবু আবারও কেউ যেন তার পায়ে সুরসুরি দিতে লাগলো। মীরা এবার আহানকে এক হাতে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর আহানও মীরার মাঝখানে কিছু একটা ধপ করে বসে পড়ল। মীরা ঘুমের মধ্যেই ভূত বলিয়ে চিৎকার দিল। মীরার চিৎকারের আওয়াজ শুনে আহান ধরফরে উঠে। আশেপাশে ভালো করে তাকিয়ে কোনো কিছুই নজরে আসেনি তার। আশ্চর্য, মীরা তাহলে কেন চিৎকার দিল? মীরা ভয়ে চোখ বন্ধ করে আছে, ক্রমশ কাঁপছে সে। আহান দেখে পিয়ামি মীরা আর তার মাঝে বসে আছে। আহান বুঝলো মীরার চিৎকার দেওয়ার কারণ। পিয়ামিকে নিজের কোলে তুলে নেয় সে। পিয়ামির পা দিয়ে মীরার গালে ছোঁয়ায়। মীরা চোখ খুলে ওদের দেখে আরও জোরে চিৎকার দেয়। আহান সোজা মীরার মুখ চেপে ধরে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।